প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়টি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশটি নিয়ে আলোচনা করব। নির্মিতি অংশের মধ্যে আছে আমাদের একটি অংশ রচনা অংশ। গত ক্লাসে আমি একটি রচনা নিয়ে আলোচনা করেছি, আজকে আমি আরেকটি রচনা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে বাংলাদেশের কৃষক। শিক্ষার্থীরা, আমাদের বিষয় কি? বাংলাদেশের কৃষক। তো চলো আমরা এই রচনাটা নিয়ে কিছু আলোচনা করি যে কৃষককে প্রথমে যদি আমরা আলোচনা করি কৃষককে। কৃষক হচ্ছে তারা যারা নাকি মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য খাবারের যোগান দেয়, তারা হচ্ছে কৃষক। এই কৃষকদের বাদ দিয়ে আমরা আমাদের কথা, আমাদের টিকে থাকার কথা চিন্তাই করতে পারি না। আমাদের মৌলিক চাহিদার একটি হচ্ছে খাদ্য, সেই খাদ্যেরই যোগান দেয় কৃষকরা। তো আসো চলো আমাদের দেশের কৃষকরা কেমন আছে, কি অবস্থায় ছিল, বর্তমানে কি অবস্থায় আছে, তাদের জন্য কি করা উচিত সে সম্পর্কে আমরা কিছু জেনে নেই। তো আসো যে বাংলাদেশের কৃষক আমরা এখন একটু আলোচনা করি। কৃষি নির্ভর বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর। এদেশে বর্তমানে প্রায় 50% লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষকের ঘাম এবং পরিশ্রমেই আমাদের ফসলে আমরা সমৃদ্ধি লাভ করি এবং আমাদের ক্ষুধায় আহার মেটায়। তো এই কৃষকের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করে আমরা বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, তাহলে আমাদের অর্থনীতির উন্নয়নের চাবিকাঠি আমরা এখন কাকে বলতে পারি? নিশ্চয়ই নিঃসন্দেহে চাষিকে। হ্যাঁ, আমাদের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে কৃষক। তো এই কৃষক যদি আমাদের উন্নয়ন ঘটায়, তাহলে আমরা বলতে পারি না যে বাংলাদেশের উন্নতি কৃষকের মাধ্যমে হয়। সেজন্য আমরা কৃষকদেরই আগে প্রাধান্য দিব। তো কবির ভাষায় বলতে গেলে যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আসা। এই হলো বর্তমান আমাদের কৃষক সম্পর্কে আমরা জানলাম। তো চলো যে কৃষকের একটা অতীত ইতিহাস আছে, যে প্রাচীনকালে বা অতীতকালে কৃষকের কেমন অবস্থা ছিল, আসো সে সম্পর্কে জানি। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এক সময় বলা হতো যে আমরা মাছে ভাতে বাঙালি। কেন বলা হতো? কারণ এদেশে এই জিনিসগুলোর কোনো অভাব ছিল না। সেই প্রাচীনকালে যদি বলি, তখনও বাংলাদেশে কৃষি ভিত্তিক অর্থনীতি ছিল এবং তখন শতকরা 85% লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল। দেখো আজকে সেটা কোথায় নেমে এসেছে, কোথায় ছিল 85%, আজকে সেখানে 50%। তো সেই সময়ে মানুষ কম ছিল শিক্ষার্থীরা, মানুষ কম ছিল, জমির পরিমাণ বেশি ছিল, আবাদি জমির পরিমাণ বেশি ছিল, খাবারের মানুষের লোকের অভাব ছিল। কৃষকের জমি ছিল উর্বর, কৃষক যা চাষ করতো, জমিতে যা ফসল ফলাতো তাই হতো। তো গোলা ভরা ধান কৃষকের ছিল, গোয়াল ভরা ছিল গরু, আর পুকুর ভরা মাছ। এই নিয়ে ছিল কৃষকের জীবন। সুখ এবং সমৃদ্ধিতে ভরা ছিল কৃষকের জীবন। কৃষক সারাদিন মাঠে কাজ করত এবং কাজ শেষে, সেই কাজটা তাদের আনন্দের ছিল, সেই কাজ শেষে যখন তারা বাড়ি ফিরে আসতো খাওয়া দাওয়ার পরে, রাতে তারা উঠানে মাদুর বিছিয়ে পুঁথি পড়া শুরু করত। সেই পুঁথি শুনতে অনেক দূর থেকে মানুষ আসতো। এই যে আনন্দের সাথে তারা দিন অতিবাহিত করত, এই অতিবাহিত আনন্দের দিনের মাঝে হঠাৎ করে বর্গীর আক্রমণ এলো। সেই বর্গী হচ্ছে মারাঠা, জলদস্যু, পর্তুগিজ এবং ইংরেজরা। সেই ইংরেজরা আমাদের দেশে আসলো এবং প্রায় 200 বছর এদেশকে
শাসন করলো। তো এই সময়ে কি চাষিদের উপর তারা অকথ্য নির্যাতন চালাতো, প্রচণ্ড দাপটে চলতো ইংরেজ কর্মচারীরা। সেই সময়ে এই সাথে ব্রিটিশদের সাথে যোগ দিয়েছিল এদেশে কিছু জমিদার, তারাও যোগ দিয়ে তাদের সাথে এদেশের চাষিদের উপর অনেক নির্যাতন চালাতো। বিশেষ করে এদেশে চাষিদের নীল চাষ করতে বাধ্য করা হতো। চাষিরা যদি নীল চাষ না করতো তাহলে চাষিদের উপর নির্যাতন চালানো হতো। নীল চাষে অপারগতা প্রকাশ করার কারণ হচ্ছে যে আমাদের উর্বর জমি ছিল, সেই উর্বর জমিতে যদি একবার নীল চাষ হতো সেই জমিতে আর কোনো ফসল ফলানো হতো না। এই জন্য চাষিরা সেই জমিতে নীল চাষ করতে চাইতো না, কিন্তু ইংরেজরা তাদের অত্যাচার করে বাধ্য করতো সেই জমিতে নীল চাষ করতে। এইভাবেই একসময় আমাদের জমি উর্বরতা হারিয়ে ফেলে এবং এক সময়ের সুখী সমৃদ্ধশীল আনন্দময় জীবনের কৃষকেরা, অনেক জমির যে মালিক যে কৃষকেরা একসময় নিঃস্ব এবং ভূমিহীন হয়ে যায়। এই সময় তারা তাদের কি বলে সূর্যাস্ত আইন নামে একটি আইন পাশ করে কর আদায়ের ব্যবস্থা করা হয় এবং সেই আইনে যারা খাজনা দিতে না পারবে তাদের জমি বা বসতভিটা নিলামে নিয়ে নেওয়া হতো। এইভাবে তারা বাংলার কৃষকেরা একদিন সর্বশান্ত এবং নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যাওয়ার পরে তাদের জীবনে আসে করুণ পরিণতি এবং তাদের জীবনটা বেদনাদায়ক হয়ে ওঠে। এভাবেই শিক্ষার্থীরা এভাবেই তাদের জীবন ও তাদের সুখ সমৃদ্ধি এবং আনন্দময় জীবন ইতিহাসের কালো অন্ধকারে হারিয়ে যায়। তো শিক্ষার্থীরা চলো আজকে কৃষকের কি অবস্থা, বর্তমান অবস্থায় কৃষকের কি অবস্থায় আছে। তো বর্তমান অবস্থায় আমি আগেই বলেছি যে প্রাচীনকালে যেখানে শতকরা 85% লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল, আজকে তার হার নেমেছে 50%। বাকি 30% কৃষক তারা নানান কারণে কৃষিকাজ থেকে দূরে সরে গেছে। আর্থিক কারণ, তারপরেও বিশেষ করে আর্থিক কারণটাই বেশি। তো এখন তারা এই কৃষকদের অধিকাংশই হয় গ্রাম ছেড়ে শহরে এসেছে, না হলে বিদেশে পাড়ি জমিয়েছে। এই হচ্ছে বর্তমান কৃষকের অবস্থা। তারপরে স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে, স্বাধীনতার পরে রাজনৈতিক পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের কৃষকের অবস্থার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে সেই কৃষক এখনও সেই মান্ধাত্তার আমলের বলদ এবং ভোতা এই লাঙল দিয়ে এখনও জমি চাষ করে এবং এখনও সে অনিশ্চিত হয়ে পড়ে যখন সে যে ঋণ নেওয়ার পরে সে যখন জমি চাষ করে জমিতে ফসল ওঠার আগেই তার ঋণের টাকা পরিশোধ করতে হয়, এ নিয়ে সে চিন্তিত থাকে। ফলে তার জীবনটা এখনও অনেকটা দুর্বিষহ। তবে বর্তমান সময়ে বর্তমান সরকার কিছু উদ্যোগ নিয়েছে, যেমন তাদের বিনামূল্যে সার, তারপরে কীটনাশক ঔষধ এগুলি দেওয়ার ব্যবস্থা করেছে, কিছু ঋণেরও ব্যবস্থা করেছে। তবে সবাইকে যদি এর আওতায় আনতে হয় তবে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের কৃষকদের, আমরা জানি যে কৃষক হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড, তাহলে আমাদের মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে। অতএব এই কৃষকদের আমরা যদি স্বাবলম্বী করতে চাই, কৃষকদের যদি আমরা উন্নতি ঘটাতে চাই, তবে তাদের শিক্ষা সহ, তাদের অধিকারগুলি সহ, তাদের ফসল উৎপাদনের নিশ্চয়তা সহ এই সব কিছুর কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তবেই শিক্ষকরা তবেই চাষিরা কৃষকরা আবার মানে মাঠে যাবে এবং জমি চাষ করার জন্য উদ্যোগী হবে। তো শিক্ষার্থীরা আসো আমরা দেখি যে কৃষকদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করলে তাদের অবস্থার উন্নতি হতে পারে সে সম্পর্কে আমরা একটু জানি। কৃষকদের উন্নয়নে পদক্ষেপ সমূহ। 1 নম্বর আসো, নিজের জমিতে কৃষক যেন স্বল্প মূল্যে উন্নত বীজ ও রাসায়নিক সার পায় তার ব্যবস্থা করতে হবে। আমরা জানি যে বর্তমান সরকার বীজ এবং রাসায়নিক সার দিচ্ছে, কিন্তু সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা যথাযথ পন্থায় কৃষকদের কাছে যাচ্ছে কিনা তার জন্য একটা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে কৃষককে সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে, অর্থাৎ কৃষকদের ঋণের জন্য কৃষক যে ঋণ নেবে সেটা অবশ্যই সুদমুক্ত করতে হবে। কেননা যে কোনো কারণে যদি কৃষকের ফসল উঠাতে না পারে তাহলে তার ঋণের বোঝা বেড়ে যাবে।
কৃষক যেন তার ফসলের ন্যায্য দাম পায় তার ব্যবস্থা করতে হবে। আমরা জানি কৃষকরা যখন ফসল ফলায় তখন তারা যখন ক্ষেতের থেকে ফসলগুলো বিক্রি করে তখন কিন্তু তারা ন্যায্য দাম পায় না, তারা অল্প মূল্যে বিক্রি করে দেয়। এই ফসলই যখন আমাদের কাছে এসে পৌঁছায়, বিভিন্ন জায়গায় পৌঁছায়, তখনই সেটার বেড়ে যায়, কিন্তু কৃষক কিন্তু দাম পায় না। অতএব একটা মনিটরিং ব্যবস্থা করে কৃষকরা যাতে ক্ষেত থেকে ভালো দামে তার ফসলটা বিক্রি করতে পারে, তার খরচ যে পরিমাণ খরচ হয়েছে সেটা যাতে সে উঠাতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। কৃষকদের শিক্ষার ব্যবস্থা করা, সেই কৃষকরা আগের পদ্ধতিতে মানে শিক্ষার হার তাদের মধ্যে কম বলে তারা জমিতে কি পরিমাণ কীটনাশক দিবে, সার দিবে সে সম্পর্কে তারা জানে না। শিক্ষা না থাকলে একদিকে অন্ধই বলা চলে, শিক্ষাহীন মানুষকে অন্ধের সাথে তুলনা করা হয়। সুতরাং কৃষকদের এবং কৃষকদের পরিবারে সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে। আমরা জানি যে এখন আমাদের যে কি বলে লাঙলের পরিবর্তে ট্রাক্টর, পৃথিবীর উন্নত দেশগুলি এখন ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করা হয়। সেই ট্রাক্টর, বীজ কাটা, তার বীজ লাগানো, তারপরে ধান কাটা থেকে শুরু করে ধান মারা, এই সব কিছু যন্ত্র বেরিয়ে গেছে, কিন্তু কৃষকদের এগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাহলেই তারা এ সম্পর্কে জানতে পারবে। তারপরে আসো, সারা বছর কৃষকের কাজ থাকে না, তাই অবসর সময়টা কুটির শিল্পের প্রশিক্ষণ দিয়ে তাকে দক্ষ করতে হবে। আমরা জানি ফসল কিন্তু সারা বছর ফলায় না, ফসল একটা নির্দিষ্ট সময় হয়, তারপরে তারা অবসর থাকে। তো সেই সময়ে আমরা যদি তাদের প্রশিক্ষণে কুটির শিল্পের, হাতের যে ঘরে বসে কুটির শিল্প থাকে এগুলোর প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তারা কিন্তু আর বেকার থাকছে না। ফসলের পরে তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারছে, কুটির শিল্পের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে তার অবস্থার উন্নতি করতে পারবে। সেই সঙ্গে কৃষকের চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। আমরা জানি কৃষকদের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থাই নাই। তো আমাদেরও উচিত, আমরা যেমন রেডিও টেলিভিশন সন্ধ্যার পরে বা কাজের পরে ক্লান্তি দূর করার জন্য গান শুনি, রেডিও টেলিভিশন এগুলো দেখি, কৃষকদের কিন্তু এমন কোনো ব্যবস্থা নেই। তো তাদের জন্য আগে যেমন কৃষকরা কাজকর্ম শেষ করে রাতে পুঁথি পড়তে বসতো, মজা করতো, গল্প করতো, এরকম কিন্তু এখন খুব একটা দেখা যায় না। তো তাদের জন্য বিনোদনের একটা ব্যবস্থা করা। আমরা জানি এই সম্প্রতি একটা চ্যানেলে ঈদের পর দিন কৃষকদের নিয়ে একটা বড় করে অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানটাতে আমরা দেখি যে কৃষকরা অনেক আনন্দ নিয়ে অংশগ্রহণ করে। তাহলে বাংলাদেশে যদি এরকম আরও মিডিয়া বা অন্যান্য মাধ্যমে কৃষকদের এরকম বিনোদনের ব্যবস্থা দেওয়া হয় তাহলে অবশ্যই কৃষকরা আনন্দ পাবে। সুতরাং বাংলার কৃষকই হচ্ছে বাংলার কৃষকই হচ্ছে বাঙালি জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সোজা রাখতে হলে আমরা তাদের অবস্থার দিকে নজর দিতে হবে। আমরা আজকে সভ্য বলে আমরা বড়াই করি, এবং আমরা যে সভ্যতার উপর দাঁড়িয়েছে সেটা কাদের? এই কৃষক নিম্ন শ্রেণীর লোকের উপরই। অতএব আমাদের ভদ্র সমাজের লোকেদের একটা ধারণা আছে এখন যে কৃষকরা গরিব, এরা সারা জীবন ওইভাবেই চলবে, কিন্তু না, আজকে আমাদের এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে কৃষকদের পরিবর্তনও। তাহলে কৃষকদের পরিবর্তন না ঘটাতে পারলে আগের সেই সমৃদ্ধশালী কৃষক, আগের সেই সুন্দর জীবন সেগুলি ফিরে আসবে না। আমাদের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে তাদের মর্যাদা দিতে হবে। আজকে তাদের সমাজে মর্যাদা একেবারে নিচে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। সেজন্য তাদের আগে মর্যাদা দিতে হবে, তাদের অবস্থানকে সুদৃঢ় করতে হবে। তাহলে বাংলার ঘরে ঘরে আবার সুখ শান্তি আসবে, সমৃদ্ধ হবে বাংলাদেশ, এবং বাংলাদেশ অর্থনীতির কাঠামো আরও মজবুত হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কৃষক সম্পর্কে জানলাম, আমরা সচেতন হব। ভবিষ্যতে তোমাদের থেকে একদিন বড় কৃষিবিদ হবে, বড় বৈজ্ঞানিক হবে। তো তোমাদের মাথায় একটা ধারণা থাকবে যে বাংলাদেশের যে এই কৃষি পর্যায়টা, এই কৃষকদের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে তাহলে তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের কাছ থেকে আমরা এটাই আশা করি। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।